আশা ভাবতে লাগলো, কেন এমন হলো? আমি কি করেছি? যে জায়গায় যথার্থ বিপদ, সে জায়গায় তার চোখ পড়ল না। বিনোদিনীকে যে মহেন্দ্র ভালোবাসতে পারে, এই সম্ভাবনাও তার মনে উদয় হয়নি। সংসারের অভিজ্ঞতা তার কিছুই ছিল না। তাছাড়া বিবাহের অনতিকাল পর থেকে সে মহেন্দ্রকে যা বলে নিশ্চয় জেনেছিল, মহেন্দ্র যে তা ছাড়া আর কিছুই হতে পারে, এটা তার কল্পনাতেও আসেনি। মহেন্দ্র আজ সকাল সকাল কলেজে গেল। কালের যাত্রাকালে আশা বরাবর জানালার কাছে এসে দাঁড়াতো এবং মহেন্দ্র গাড়ি থেকে একবার মুখ তুলে দেখত। এটা তাদের চিরকালের নিত্য প্রথা ছিল। সেই অভ্যাস অনুসারে গাড়ির শব্দ শুনবা মাত্র যন্ত্রচালিতের মতো আশা জানলার কাছে এসে উপস্থিত হলো। মহেন্দ্র অভ্যাসের খাতিরে একবার চকিতের মতো উপরে চোখ তুলল, দেখলো আশা দাঁড়িয়ে আছে। তখনও তার স্নান হয়নি, মলিন বস্ত্র, অসংযত কেশ, শুষ্ক মুখ। দেখে নিমেষের মধ্যে মহেন্দ্র চোখ নামিয়ে কোলের বই দেখতে লাগলো। কোথায় চোখে চোখে সেই নীরব সম্ভাষণ, সেই ভাষাপূর্ণ হাসি। গাড়ি চলে গেল। আশা সেইখানে মাটির উপর বসে পড়ল। পৃথিবী, সংসার সমস্ত বিস্বাদ হয়ে গেল। কলকাতার কর্মপ্রবাহে তখন জোয়ার আসবার সময়। 10:30 বেজেছে। আপিসের গাড়ির বিরাম নেই। ট্রামের পশ্চাতে ট্রাম ছুটছে। সেই ব্যস্ততা বেগবান কর্মকল্লোলের অদূরে যে একটি বেদনা স্তম্ভিত মুহ্যমান হৃদয়, অত্যন্ত বিশদ দৃশ্য। হঠাৎ এক সময় আশার মনে হলো, বুঝেছি, ঠাকুরপো কাশী গিয়েছিলেন, সেই খবর পেয়ে উনি রাগ করেছেন। এটা ছাড়া ইতিমধ্যে আর তো কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কিন্তু কিন্তু আমার তাতে কি দোষ ছিল? ভাবতে ভাবতে অকস্মাৎ এক মুহূর্তের জন্য যেন আশার হৃদস্পন্দন বন্ধ হয়ে গেল। হঠাৎ তার আশঙ্কা হলো, মহেন্দ্র বুঝি সন্দেহ করেছেন বিহারীর কাশী যাওয়ার সঙ্গে আশারও কোনো যোগ আছে। দুইজনে পরামর্শ করে এই কাজ। ছি ছি ছি, এমন সন্দেহ! কি লজ্জা! একে তো বিহারীর সঙ্গে তার নাম জড়িত হয়ে ধিক্কারের কারণ ঘটেছে, তার উপরে মহেন্দ্র যদি এমন সন্দেহ করে, তবে তো আর প্রাণ রাখা যায় না। কিন্তু যদি কোনো সন্দেহের কারণ হয়, যদি কোনো অপরাধ ঘটে থাকে, মহেন্দ্র কেন স্পষ্ট করে বলে না? বিচার করে তার উপযুক্ত দণ্ড কেন না দেয়? মহেন্দ্র খোলসা কোনো কথা না বলে কেবলই আশাকে কেন এড়িয়ে বেড়াচ্ছে? তাই আশার বারবার মনে হতে লাগলো, মহেন্দ্র মনে এমন কোনো সন্দেহ এসেছে যা নিজেই সে অন্যায় বলে জানে, যা সে আশার কাছে স্পষ্ট করে স্বীকার করতেও লজ্জা বোধ করছে। নইলে এমন অপরাধীর মতো তার চেহারা হবে কেন? ক্রুদ্ধ বিচারকের তো এমন কুণ্ঠিত ভাব হবার কথা নয়। মহেন্দ্র গাড়ি থেকে চকিতের মতো সেই যে আশার ম্লান করুণ মুখ দেখে গেল, তা সমস্ত দিনে সে মন থেকে মুছতে পারল না। কলেজের লেকচারের মধ্যে, শ্রেণীবদ্ধ ছাত্রমণ্ডলীর মধ্যে সেই বাতায়ন, আশা সে অস্নাত রুক্ষ কেশ, সে মলিন বস্ত্র, সে ব্যথিত ব্যাকুল দৃষ্টিপাত সুস্পষ্ট রেখায় বারংবার অঙ্কিত হয়ে উঠতে লাগলো। কলেজের কাজ সেরে সে গোলদিঘির ধারে বেড়াতে লাগলো। বেড়াতে বেড়াতে সন্ধ্যা হয়ে এলো। আশার সঙ্গে কিরূপ ব্যবহার কর্তব্য তা সে কিছুই ভেবে পেল না। সদয় ছলনা না অকপট নিষ্ঠুরতা, কোনটা উচিত? বিনোদিনীকে পরিত্যাগ করবে কিনা সে তর্ক আর মনে উদয়ই হয় না। দয়া এবং প্রেম মহেন্দ্র উভয়েরই দাবি কেমন করে রাখবে? মহেন্দ্র তখন মনকে এই বলে বোঝালো যে আশার প্রতি এখনো তার যে ভালোবাসা আছে, তা অল্প স্ত্রীর ভাগ্যে জোটে। সেই স্নেহ, সেই ভালোবাসা পেলে আশা কেন না সন্তুষ্ট থাকবে? বিনোদিনী এবং আশা উভয়কেই স্থান দেবার মতো প্রশস্ত হৃদয় মহেন্দ্রের আছে। বিনোদিনীর সঙ্গে মহেন্দ্রের যে পবিত্র প্রেমের সম্বন্ধ, তাতে দাম্পত্য নীতির কোনো ব্যাঘাত হবে না। এরূপ বুঝিয়ে মহেন্দ্র মন থেকে একটা ভার নামিয়ে ফেলল। বিনোদিনী এবং আশা কাকেও ত্যাগ না করে দুই চন্দ্র সেবিত গ্রহের মতো এইভাবেই সে চিরকাল কাটিয়ে দিতে পারবে, এই মনে করে তার মন প্রফুল্ল হয়ে উঠল।
আজ রাত্রে সে সকাল সকাল বিছানায় প্রবেশ করে আদরে যত্নে স্নিগ্ধ আলাপে আশার মন হতে সমস্ত বেদনা দূর করে দেবে, এই নিশ্চয় করে দ্রুতপদে বাড়ি চলে এলো। আহারের সময় আশা উপস্থিত ছিল না, কিন্তু সে একসময় শুতে আসবে তো, এই মনে করে মহেন্দ্র বিছানার মধ্যে প্রবেশ করল। কিন্তু নিস্তব্ধ ঘরে সেই শূন্য শয্যার মধ্যে কোন স্মৃতি মহেন্দ্রের হৃদয়কে আবিষ্ট করে তুলল? আশার সঙ্গে নবপরিণয়ের নিত্য নতুন লীলা খেলা? না, সূর্যালোকের কাছে জ্যোৎস্না যেমন মিলিয়ে যায়, সে সকল স্মৃতি তেমনি ক্ষীণ হয়ে এসেছে। একটি তীব্র উজ্জ্বল তরুণী মূর্তি সরলা বালিকার সলজ্জ স্নিগ্ধ ছবিকে কোথায় আবৃত আচ্ছন্ন করে দীপ্যমান হয়ে উঠেছে। বিনোদিনীর সঙ্গে বিষবৃক্ষ নিয়ে সেই কাড়াকাড়ি মনে পড়তে লাগলো। সন্ধ্যার পর বিনোদিনী কপাল কুণ্ডলা পড়ে শোনাতে শোনাতে ক্রমে রাত্রি হয়ে আসত। বাড়ির লোক ঘুমিয়ে পড়ত। রাত্রে নিভৃত কক্ষের সেই স্তব্ধ নির্জনতায় বিনোদিনীর কণ্ঠস্বর যেন আবেশে মৃদুতর ও রুদ্ধ প্রায় হয়ে আসত। হঠাৎ সে আত্মসংবরণ করে বই ফেলে উঠে পড়ত। মহেন্দ্র বলতো, তোমাকে সিঁড়ির নিচে পর্যন্ত পৌঁছে দিয়ে আসি। সেই সকল কথা বারংবার মনে পড়ে তার সর্বাঙ্গে পুলক সঞ্চার করতে লাগলো। রাত্রি বেড়ে চলল। মহেন্দ্রের মনে মনে ঈষৎ আশঙ্কা হতে লাগলো, এখনই আশা এসে পড়বে। কিন্তু আশা এলো না। মহেন্দ্র ভাবল, আমি তো কর্তব্যের জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু আশা যদি অন্যায় রাগ করে না আসে তো আমি কি করব? এই বলে নিশীথ রাত্রে বিনোদিনীর ধ্যানকে ঘনীভূত করে তুলল। ঘড়িতে যখন 1টা বাজলো তখন মহেন্দ্র আর থাকতে পারল না। মশারি খুলে বের হয়ে পড়ল। ছাদে এসে দেখল গ্রীষ্মের জ্যোৎস্না রাত্রি বড় রমণীয় হয়েছে। কলকাতার প্রকাণ্ড নিস্তব্ধতা এবং শক্তি যেন স্তব্ধ সমুদ্রের জলরাশির ন্যায় স্পর্শগম্য বলে বোধ হচ্ছে। অসংখ্য হর্মশ্রেণীর উপর দিয়ে মহানগরীর নিদ্রাকে নিবিড়তর করে বাতাস মৃদুগমনে পদচারণ করে আসছে। মহেন্দ্রের বহুদিনের রুদ্ধ আকাঙ্ক্ষা আপনাকে আর ধরে রাখতে পারল না। আশা কাশী হতে ফিরে অবধি বিনোদিনী তাকে দেখা দেয়নি। জ্যোৎস্না মদবিহ্বল নির্জন রাত্রি মহেন্দ্রকে মহাবিষ্ট করে বিনোদিনীর দিকে ঠেলে নিয়ে যেতে লাগলো। মহেন্দ্র সিঁড়ি দিয়ে নেমে গেল। বিনোদিনীর ঘরের সম্মুখের বারান্দায় এসে দেখল ঘর বন্ধ হয়নি। ঘরে প্রবেশ করে দেখল বিছানা তৈরি রয়েছে, কেউ শোয়নি। ঘরের মধ্যে পদশব্দ শুনতে পেয়ে ঘরের দক্ষিণ দিকের খোলা বারান্দা থেকে বিনোদিনী জিজ্ঞাসা করল, কেউ? মহেন্দ্র অভিভূত আর্দ্র কণ্ঠে উত্তর করল, বিনোদ, আমি। বলে সে একেবারে বারান্দায় এসে উপস্থিত হলো। গ্রীষ্ম রাত্রিতে বারান্দায় মাদুর পেতে বিনোদিনীর সঙ্গে রাজলক্ষ্মী শুয়েছিলেন। তিনি বলে উঠলেন, মহিন, এত রাত্রে তুই এখানে যে? বিনোদিনী তার ঘন কৃষ্ণ ভ্রুযুগের নিচে হতে মহেন্দ্রের প্রতি বজ্রাগ্নি নিক্ষেপ করল। মহেন্দ্র কোনো উত্তর না দিয়ে দ্রুতপদে সেখান হতে চলে গেল। পরদিন প্রত্যুষ থেকে ঘন ঘটা করে আছে। কিছুকাল অসহ্য উত্তাপের পর স্নিগ্ধ শ্যামল মেঘে দগ্ধ আকাশ জুড়িয়ে গেল। আজ মহেন্দ্র সময় হবার পূর্বেই কলেজে গেছে। তার ছাড়া কাপড়গুলো মেঝের উপর পড়ে। আশা মহেন্দ্রের ময়লা কাপড় গুনে গুনে তার হিসাব রেখে ধোবাকে বুঝিয়ে দিচ্ছে। মহেন্দ্র স্বভাবত ভোলা মন অসাবধান লোক। এই জন্য আশার প্রতি তার অনুরোধ ছিল ধোবার বাড়ি যাবার পূর্বে তার ছাড়া কাপড়ের পকেট তদন্ত করে নেওয়া হয় যেন। মহেন্দ্রের একটা ছাড়া জামার পকেটে হাত দিতেই একখানা চিঠি আশার হাতে ঠেকল। সেই চিঠি যদি বিষধর সাপের মূর্তি ধরে তখনই আশার অঙ্গুলি দংশন করত তবে ভালো হতো। কারণ উগ্র বিষ শরীরে প্রবেশ করলে 5 মিনিটের মধ্যেই তার চরম ফল ফলে শেষ হতে পারে, কিন্তু বিষ মনে প্রবেশ করলে মৃত্যু যন্ত্রণা আনে, মৃত্যু আনে না। খোলা চিঠি বের করবা মাত্র দেখল বিনোদিনীর হস্তাক্ষর। চকিতের মধ্যে আশার মুখ পাংশুবর্ণ হয়ে গেল। চিঠি হাতে নিয়ে সে পাশের ঘরে গিয়ে পড়ল। কাল রাত্রে তুমি যে কাণ্ডটা করলে তাতেও কি তোমার তৃপ্তি হলো না? আজ আবার কেন খেমির হাত দিয়ে আমাকে গোপনে চিঠি পাঠালে? ছি, সে কি মনে করলো আমাকে তুমি কি জগতে কারো কাছে মুখ দেখাতে দেবে না?
আমার কাছে কি চাও তুমি? ভালোবাসা? তোমার এই ভিক্ষাবৃত্তি কেন? জন্মকাল হতে তুমি কেবল ভালোবাসাই পেয়ে এসেছো, তবু তোমার লোভের অন্ত নেই। জগতে আমার ভালোবাসবার এবং ভালোবাসা পাবার কোনো স্থান নেই, তাই আমি খেলা খেলে ভালোবাসার স্বাদ মিটিয়ে থাকি। যখন তোমার অবসর ছিল, তখন সে মিথ্যে খেলায় তুমিও যোগ দিয়েছিলে, কিন্তু খেলার ছুটি কি ফুরোয় না? ঘরের মধ্যে তোমার ডাক পড়েছে, এখন আবার খেলার ঘরে উঁকিঝুঁকি কেন? এখন ধুলো ঝেড়ে ঘরে যাও। আমার তো ঘর নেই, আমি মনে মনে একলা বসে খেলা করব, তোমাকে ডাকবো না। তুমি লিখেছ আমাকে ভালোবাসো। খেলার বেলা সে কথা শোনা যেতে পারে, কিন্তু যদি সত্যি বলতে হয়, ও কথা বিশ্বাস করি না। একসময় মনে করতে তুমি আশাকে ভালোবাসছো, সেও মিথ্যা। এখন মনে করছো তুমি আমাকে ভালোবাসছো, এও মিথ্যা। তুমি কেবল নিজেকে ভালোবাসো। ভালোবাসার তৃষ্ণায় আমার হৃদয় হতে বক্ষ পর্যন্ত শুকিয়ে উঠছে। সে তৃষ্ণা পূরণ করবার সম্বল তোমার হাতে নেই, সে আমি বেশ ভালো করেই দেখেছি। আমি তোমাকে বারংবার বলছি, তুমি আমাকে ত্যাগ করো, আমার পিছনে ফিরো না, নির্লজ্জ হয়ে আমাকে লজ্জা দিও না। আমার খেলার শখ মিটেছে, এখন ডাক দিলে কিছুতেই আমার সাড়া পাবে না। চিঠিতে তুমি আমাকে নিষ্ঠুর বলেছ, সে কথা সত্য হতে পারে, কিন্তু আমার কিছু দয়াও আছে, তাই আজ তোমাকে আমি দয়া করে ত্যাগ করলাম। এ চিঠির যদি উত্তর দাও, তবে বুঝবো না পালালে তোমার হাত থেকে আমার আর নিষ্কৃতি নেই। চিঠিখানি পড়বা মাত্র মুহূর্তের মধ্যে চারিদিক থেকে আসা সমস্ত অবলম্বন যেন খসে পড়ে গেল। শরীরের সমস্ত স্নায়ুপেশি যেন একেবারেই হাল ছেড়ে দিল। নিঃশ্বাস নেবার জন্য যেন বাতাসটুকু পর্যন্ত রইল না। সূর্য তার চোখের উপর থেকে সমস্ত আলো যেন তুলে নিল। আশা প্রথমে দেয়াল, তারপরে আলমারি, তারপর চৌকি ধরতে ধরতে মাটিতে পড়ে গেল। ক্ষণকাল পরে সচেতন হয়ে চিঠিখানা আর একবার পড়তে চেষ্টা করলো, কিন্তু উদ্ভ্রান্ত চিত্তে কিছুতেই তার অর্থ গ্রহণ করতে পারল না। কালো কালো অক্ষরগুলো তার চোখের উপর নাচতে লাগলো। এ কি হলো? এ কেমন করে হলো? এ কি সম্পূর্ণ সর্বনাশ! সে কি করবে? কাকে ডাকবে? কোথায় যাবে? কিছুই ভেবে পেল না। ডাঙার উপরে উঠে মাছ যেমন খাবি খায়, তার বুকের ভিতরটা তেমনি করতে লাগলো। মজ্জমান ব্যক্তি যেমন কোনো একটা আশ্রয় পাবার জন্য জলের উপরে হস্ত প্রসারিত করে আকাশ খুঁজে বেড়ায়, তেমনি আশা মনের মধ্যে একটা যা হয় কিছু প্রাণপণে আঁকড়িয়ে ধরবার জন্য একান্ত চেষ্টা করলো। অবশেষে বুক চেপে ঊর্ধ্বশ্বাসে বলে উঠল, মাসিমা। সেই স্নেহের সম্ভাষণ উচ্ছ্বাসিত হবা মাত্র তার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে লাগলো। মাটিতে বসে কান্নার উপর কান্না, কান্নার উপর কান্না যখন ফিরে ফিরে শেষ হলো, তখন সে ভাবতে লাগলো, এ চিঠি নিয়ে আমি কি করব? স্বামী যদি জানতে পারেন এ চিঠি আশার হাতে পড়েছে, তবে সেই উপলক্ষে তার নিদারুণ লজ্জা স্মরণ করে আশা অত্যন্ত কুণ্ঠিত হতে লাগলো। স্থির করলো চিঠিখানি সে ছাড়া জামার পকেটে পুনরায় রেখে জামাটি আলনায় ঝুলিয়ে রাখবে, ধোবার বাড়ি দেবে না। এই ভেবে চিঠি হাতে সে শয়নগৃহে এলো। ধোবাটা ইতিমধ্যে ময়লা কাপড়ের গাঁটরির উপরে ঠেস দিয়ে ঘুমিয়ে পড়েছে। মহেন্দ্রের ছাড়া জামাটা তুলে নিয়ে আশা তার পকেটে চিঠি রাখবার উদ্যোগ করছে, এমন সময় সাড়া পেল। ভাই বালি। তাড়াতাড়ি চিঠি ও জামাটা খাটের উপর ফেলে সে তা চাপা দিয়ে বসল। বিনোদিনী ঘরে প্রবেশ করে বলল, ধোবা বড় কাপড় বদল করছে, যে কাপড়গুলো মার্কা দেওয়া হয়নি সেগুলো আমি নিয়ে যাই। আশা বিনোদিনীর মুখের দিকে চাইতে পারল না, পাছে মুখের ভাবে সকল কথা স্পষ্ট করে প্রকাশ পায়। এই জন্য সে জানালার দিকে মুখ ফিরিয়ে আকাশের দিকে চেয়ে রইল, ঠোঁটে ঠোঁট চেপে রইল, পাছে চোখ দিয়ে জল বের হয়ে পড়ে। বিনোদিনী থমকে দাঁড়িয়ে একবার আশাকে নিরীক্ষণ করে দেখল, মনে মনে বলল, ও বুঝেছি, কাল রাত্রে বিবরণ তবে জানতে পেরেছে। আমার উপরে এই সমস্ত রাগ, যেন অপরাধ আমারই।
বিনোদিনী আশার সঙ্গে কথাবার্তা কইবার কোনো চেষ্টাই করল না। খান কয়েক কাপড় বেছে নিয়ে দ্রুতপদে ঘর থেকে চলে গেল। বিনোদিনীর সঙ্গে আশা যে এতদিন সরল চিত্তে বন্ধুত্ব করে আসছে, সেই লজ্জা নিদারুণ দুঃখের মধ্যেও তার হৃদয়ে পুঞ্জীকৃত হয়ে উঠল। তার মনের মধ্যে সখীর যে আদর্শ ছিল, সেই আদর্শের সঙ্গে নিষ্ঠুর চিঠিখানা আর একবার মিলিয়ে দেখবার ইচ্ছে হলো। চিঠিখানা খুলে দেখছে, এমন সময় তাড়াতাড়ি মহেন্দ্র ঘরের মধ্যে এসে প্রবেশ করলো। হঠাৎ কি মনে করে কলেজের একটা লেকচারের মাঝখানে ভঙ্গ দিয়ে সে ছুটে বাড়ি চলে এসেছে। আশা চিঠিখানা অঞ্চলের মধ্যে লুকিয়ে ফেলল। মহেন্দ্র ঘরে আশাকে দেখে একটু থমকে দাঁড়ালো, তারপর ব্যগ্র দৃষ্টিতে ঘরের এদিক ওদিক চেয়ে দেখতে লাগলো। আশা বুঝেছিল মহেন্দ্র কি খুঁজছে, কিন্তু কেমন করে সে হাতে চিঠিখানা অলক্ষিতে যথাস্থানে রেখে পালিয়ে যাবে ভেবেই পেল না। মহেন্দ্র তখন একটা একটা করে ময়লা কাপড় তুলে তুলে দেখতে লাগলো। মহেন্দ্র সেই নিষ্ফল প্রয়াস দেখে আশা আর থাকতে পারল না। চিঠিখানা ও জামাটা মেঝের উপর ফেলে দিয়ে ডান হাতে খাটের থামটা ধরে সে হাতে মুখ লুকালো। মহেন্দ্র বিদ্যুৎ বেগে চিঠিখানা তুলে নিল। নিমেষের জন্য স্তব্ধ হয়ে আশার দিকে চাইল। তারপরে আশা সিঁড়ি দিয়ে মহেন্দ্রের দ্রুত ধাবনের শব্দ শুনতে পেল। তখন ধোবা ডাকছে, মা ঠাকুরুন, কাপড় দিতে আর কত দেরি করবে? বেলা অনেক হলো। আমার বাড়ি তো এখানে নয়,